লেখক বলেছেন যে দীর্ঘ একটি কালো যুগ আমরা পার করেছি। অত্যাচার, জুলুম, নির্যাতন, কর্তৃত্ববাদী শাসন, অর্থনীতিতে লুটপাট, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, ইসলামী মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের স্বাধীনতা, আমাদের অখণ্ডতা, মানুষের সাম্য, সামাজিক মর্যাদা, সুবিচার, বিচারিক ব্যবস্থা, সবকিছুকে এই 16-17 বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসক, কর্তৃত্ববাদী শাসক, দাম্ভিক অহংকারী শাসক, হত্যা, খুন, গুম, ক্রসফায়ার এবং আয়না ঘরের মাস্টার মাইন্ড খুনি শেখ হাসিনা সবকিছু তছনছ করে দিয়ে বাংলাদেশের মানুষের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা সে কেড়ে নিয়েছিল। কিন্তু আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নতুন প্রজন্মের বীর সন্তানেরা এক অসাধারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, যিনি 18 কোটি মানুষের এই কলিজার টুকরা সন্তানদেরকে বুকের মধ্যে অদম্য সাহস দিয়েছিলেন, মৃত্যু ভয়হীন চেতনা দিয়েছিলেন। ফ্যাসিবাদের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা মুখ পেতে গুলি খেয়ে হাসিনাকে পরাজিত করে বাংলাদেশকে বিজয়ী করেছিল। আমাদের আজকের নেত্রকোনার এই মুক্তারপুর মাঠের ঐতিহাসিক কর্মী সম্মেলনে, এই বিশাল সম্মেলনে আমি শুনতে পেরেছি সভাপতির কাছে, নেত্রকোনার ইতিহাসে এটাই হচ্ছে জামাতের সবচেয়ে বড় কর্মী সম্মেলন। আপনারা কি এর আগে এত কর্মী সম্মেলন করতে পেরেছেন? 5 জন লোক বাসায় বসে জামাতের লোকেরা কথা বলতে পারে না, কি বলেন ঠিক কিনা? বলে নাশকতার ষড়যন্ত্র করতেছে, বাসার থেকে ধরে নিয়ে হাতে বোমা দিয়ে মামলা দিয়েছে, মিছিল করা যায়নি, মিটিং করা যায়নি, অফিস বন্ধ। এই শুধু নেত্রকোনা নয়, সারা বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, রাজনৈতিক সমস্ত নেতৃবৃন্দের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে কারাগারে আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে ডান্ডাবেড়ি পরিয়ে, হাত কড়া পরিয়ে নিষ্ঠুর নির্যাতন তাদের উপরে চালিয়েছে। এটা হচ্ছে সেই বর্বর ফ্যাসিবাদী শাসনের কালো যুগ আমরা পার করেছি। আমরা ভুলে যাইনি নিরীহ নিরপরাধ বাংলাদেশের বরেণ্য আলেম রাজনীতিবিদদেরকে সাজানো বানানো মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধ বয়সে 70, 75, 80, 90, 92 বছর বয়সে কারাগারে রুদ্ধ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই জুলুমের বিচার আল্লাহ করবেন না? আখিরাতে তো আছে, দুনিয়াও আল্লাহ তাআলা পাপীদেরকে কিছু সময়ের জন্য ঢিলা দেন, কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দেন না। দুনিয়াতে অনেক সময় দাম্ভিক অহংকারী শাসকের করুণ নির্মম পরিণতি ভোগ করতে হয়। শেখ হাসিনার কপালে তাই জুটেছে, কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেজন্য আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করব, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ, অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000-এর উপরে ছাত্র জনতা আহত হয়েছে, কারো চোখ নাই, পা নাই, কান নাই, গুলিতে মগজ বেরিয়ে গেছে, চোখ ছুটে চলে গিয়েছে দেশে বিদেশে, ঢাকায়, হাসপাতালে, বাড়িতে তারা এখনো আঘাতের ক্ষত চিহ্ন নিয়ে তারা হাজারি করছে। স্বজনের অশ্রু যেমন শুকায়নি, শহীদদের রক্ত তখনও শুকায়নি। ফলে এই নতুন অর্জিত স্বাধীনতা, এই নতুন বাংলাদেশের নির্মাণের পিছনে যাদের রক্ত ছিল, যাদের অবদান ছিল, আত্মত্যাগ ছিল, আজকের এই নেত্রকোনার এই কর্মী সম্মেলন, সারা বাংলাদেশে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অবাধে বাধাহীন পরিবেশে সভা সমাবেশের যে অধিকার পেয়েছি, যে মুক্ত জীবন পেয়েছি, মহান আল্লাহর রহমত আর এই সব সোনার সন্তানদের ত্যাগ এবং কোরবানি ছিল এর পিছনে ঐতিহাসিক অবদান। আপনারা হয়তো জানেন, বাংলাদেশের এই সীমান্তবর্তী জেলা নেত্রকোনার 17 জন তরুণ ছাত্র জনতা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে
এই ছাত্র গণ অভ্যুত্থানে তারাও জীবন দিয়েছে। ফলে নেত্রকোনার সন্তানেরাও কিন্তু ওই ঐতিহাসিক বিজয়ের গর্বিত অংশীদার। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, এই 18 কোটি মানুষের স্বৈর শাসনের জগদ্দল পাথর থেকে মুক্তির পেছনে, অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা রক্ত দিয়েছে, জুলুমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে, তুমি তাদের শাহাদাতকে মঞ্জুর করো। যারা আহত হয়ে এখন ওই বিজয়ের স্বাদ ভোগ করতে পারছে না, ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছে, কারো কি পিতা, কারো মা, কারো সন্তান, কারো শিশু চিৎকার করছে, তাদের আহতদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, তাদের হৃদয়ের মধ্যে তুমি প্রশান্তি দান করো। সংগ্রামী নেত্রকোনাবাসী, আমরা তাই বলছিলাম, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমাদের ভোটাধিকার এক সময় ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, ইসলামী মূল্যবোধ আমরা নিজেরা রক্ষা করতে পারিনি, আইনের শাসন বিচারিক আদালতে দলীয় এবং দুর্নীতির মাধ্যমে বিরোধী দলকে দমন করার জন্য আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমাদেরকে ফায়ার করা হয়েছে। সেই কালো যুগের আমরা অবসান ঘটিয়েছি। আমাদেরকে এখন এই রক্তের ঋণ শোধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই 5 আগস্টের যে বিশাল গণ অভ্যুত্থান ছিল, আপনারা নেত্রকোনায় বসে দেখেছেন, আমরা ঢাকায় দেখেছি। আমরা অনেক নেতৃবৃন্দ তখন কারাগারে ছিলাম। আমাকেও 20 জুলাই আন্দোলনের উত্তাল সময়ে আমার ঢাকার বাসায় ডিবি পুলিশ ঘেরাও করে আমাকেও কারাগারে নিয়ে গেল। আমাদের কেন্দ্রীয় নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের, জামাতের অনেক নেতা, এখানে সামিউল হক ফারুকি, অনেক নেতৃবৃন্দ রাজধানীর কেন্দ্রীয় কারাগারে, বিএনপি, জামাত, আলেম ওলামা সব আমরা কারাগারে আটক ছিলাম। 5 আগস্টের 4 আগস্ট 3 আগস্ট আমরা কারাগারে বসে শুনতে পাচ্ছি সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্তাল আন্দোলনের ঢেউ তুলেছে। আগুন জ্বলছে রাজধানী ঢাকা সহ শহরে, নগরে, গ্রামে, বন্দরে হাসিনার বিরুদ্ধে উত্তাল আন্দোলন শুরু হয়েছে। বসে টেলিভিশনের পাশে 5 তারিখ সকালে শুনতে পেলাম কিছুক্ষণের মধ্যেই সেনাপ্রধান ভাষণ দেবেন। আমরা অপেক্ষা করতে থাকলাম। 12টা, 1টা, 2টা দেরি হয়, সব কথা জেল থেকে বুঝতে পারি না। কিছুক্ষণের মধ্যে টেলিভিশনের স্ক্রলে লেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে ঢাকার গণভবন থেকে শেখ হাসিনা এবং তার বোন রেহানা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম। কারাবন্দী নির্যাতিত প্রায় 10,000 কারাবন্দী ঢাকার কেন্দ্রীয় কারাগারে, আল্লাহর সামনে শুকরিয়ায় আমরা সেজদায় পড়ে গেলাম, একে অপরকে জড়িয়ে ধরে আমরা অশ্রুসিক্ত হলাম। শেখ হাসিনা মনে করেছিল যে আমি যা বলবো আমার কথায় দেশ চলবে, অন্য কোন দল মত চলবে না। আওয়ামী লীগ, শেখ পরিবার তার দলের কর্তৃত্বে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, দল, নির্বাচন, ভোট, লেখাপড়া, অধিকার সবকিছু তার হাতের মুঠে এসে কর্তৃত্ব করতে চেয়েছে। 15টা বছরে দেশের বিএনপি, জামাত, ইসলামী, অন্যান্য আন্দোলন সহ সবাই আমরা আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য। কোনো দাবি মানে নাই, গুলি করেছে, জেলে নিয়েছে, কারফিউ দিয়েছে, মিটিং ভেঙেছে, মিছিল ভেঙেছে, অফিস বন্ধ করেছে। বিরোধী দলের রাজনৈতিক দাবি, অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি সে মানে নাই। মানুষ হতাশ হয়ে গিয়েছিল, এই ফ্যাসিবাদী হাসিনা বোধহয় বিদায় নেবে না। অনেকে আমাদের সঙ্গে দেখা হলে বলতো যে আপনারা এত আন্দোলন করে কি করলেন 15-16 বছর, 14, 18, 24 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারলাম না, এবারও ভোট হলো না, এ বোধহয় মরা ছাড়া বিদায় হবে না। কি অনেকে তাই বলতো না? আপনারাও বলতেন, কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আলাদা। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না আল্লাহ তাআলা যখন ইচ্ছা না করেন। হাসিনা ইচ্ছা করেছিল আজীবন ক্ষমতা চালাবে, ইসলামপন্থী দল ব্যক্তিকে নিষিদ্ধ করবে, জামাত শিবির নিষিদ্ধ করবে, কিন্তু আল্লাহ তাআলা হাসিনার ইচ্ছা পূরণ করতে দেয় নাই। সেই হাসিনা পতনের 4 দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, মাত্র 4 দিনের মধ্যে আল্লাহ তাআলা হাসিনাকে নিষিদ্ধ করলেন, জামাত শিবিরকে মর্যাদার আসনে উন্নীত করে দিলেন। যেখানকার মাল সেখানেই চলে গেল।
কোন জায়গার মাল? দিল্লির মাল দিল্লি চলে গেল। ওখানে গিয়ে উনি শান্তিতে আছে? অশান্তির আগুনে জ্বলছে আর ষড়যন্ত্র করছে, উস্কানিমূলক কথা বলছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের রন্ধে রন্ধে যারা ঘাপটি বেয়ে বসে আছে তাদেরকে এখানে আবার নৈরাজ্য ষড়যন্ত্র করে দেশকে আবার অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ এই পতিত ফ্যাসিস্ট হাসিনার এই সব ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিফাল আছে, কি বলেন ঠিক কিনা? আমরা কোন ষড়যন্ত্রকে কাজে লাগাতে দেব না। এই যে 32 নম্বরে দেশের বিভিন্ন জায়গায় যে হামলা আক্রমণ হলো, কেন হলো? আমরা এটার জন্য দুঃখিত। জানমালের নিরাপত্তা ব্যাপকভাবে এই 3 দিনে প্রায় 35টি জেলায় বিভিন্ন ব্যক্তি বাড়ি ঘর আক্রান্ত হয়েছে, হামলা শিকার হয়েছে। এর জন্য কে দায়ী? খুনি হাসিনা দিল্লি থেকে, ভারত থেকে বারবার উস্কানি দিচ্ছেন। উনি অডিও বক্তব্য দেবেন, উনি দেশে আসবেন, উনি বলে আমি ভারতের বর্ডারের কাছে আছি, যে কোনো সময় ঢুকে পড়বো। আর এখানে উস্কানি দেয় এখানকার আওয়ামী দোসররা, বলে আপা আপনি আসেন, আমরা খুব কষ্টে আছি, হ্যাঁ তোমরা চালায় যাও, আমি আসতেছি। কখনো বলে কুমিল্লার সীমান্ত ওখান দিয়ে ঢুকবে, দেশের অংশ আলাদা করে ফেলবে। দুঃখজনকভাবে ভারতের শাসক বিজেপি সরকারের মন্ত্রী মিনিস্টাররা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড খুনি হাসিনা, যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট জারি করা হয়েছে, 200-র অধিক মামলা তার নামে হয়েছে, ইন্টারপোলে ওয়ারেন্ট দেওয়া হয়েছে। এই খুনির আসামি, ওয়ারেন্টের আসামিকে ভারতের আশ্রয় দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তিনি করেছেন। গতকালকে আমরা পরশুদিনকে দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হাসিনার কারণে এখানে অরাজকতা হচ্ছে, যেখানে সেখানে হামলা আক্রমণ হচ্ছে, ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে উঠছে, সামাল দেওয়া যাচ্ছে না, নিয়ন্ত্রণ করেন। ভারতকে যখন বলা হলো, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হলো হাসিনার এই বক্তব্য বইটার জন্য ভারত দায়ী নয়, ভারত এর সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এই কথার নিন্দা জানাই। ভারতের জন্য দায়ী, কারণ তুমি কেন খুনি হাসিনাকে তুমি আশ্রয় দিলে? আর ভারত থেকেই তো ভারতের প্রযুক্তি ব্যবহার করে শেখ হাসিনা এইসব বক্তব্য দিচ্ছে, কি বলেন ঠিক কিনা? ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র জয়সওয়াল, আপনি যে বক্তব্য দিচ্ছেন হাসিনার বক্তব্যের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, এই কথাটা অসত্য কথা। বিশ্বের এত বড় একটা গণতান্ত্রিক দেশ বলে পরিচিত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই বক্তব্যের সাথে ভারতের রাষ্ট্রীয় নীতির কোনো মিল নেই। এর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা কোনো রাষ্ট্র, কোন দেশ, কোন জনগণকে দায়ী করি না, কিন্তু ভারত শাসন করছে যে বিজেপি চরম সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল একটি রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। তার শাসক গোষ্ঠী শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে নৈরাজ্য সৃষ্টি করে হাসিনাকে আবার এখানে আনবার ষড়যন্ত্র করছে। ফলে আপনি যে বললেন হাসিনার এই বক্তব্যের জন্য ভারত দায়ী নয়, আন্তর্জাতিকভাবে একথা অসত্য প্রমাণিত, কারণ আপনার আশ্রয়ে, আপনার দুধ কলা খেয়ে তিনি ওখানে বড় হইতেছেন, আপনার ব্যবহার করছেন, কেন আপনি দায়ী হবেন না? আপনি এবং ওখানে আমাদের স্থিতি একজনের মাস্টার মাইন্ড অপরাধ থেকে জারি করে আসিয়ে দেশকে ঐক্যকার কাজে আপনি না। যা কিছু ঘটেছে দল মতের ঊর্ধ্বে বিক্ষুব্ধ ছাত্র সমাজ হয়তো গণবিস্ফোরণের এই ক্ষোভের জায়গা থেকে তাদের বহিঃপ্রকাশ ঘটিয়ে, আমরা বলবো আপনারা শান্ত, আইন শৃঙ্খলা পরি, জনগণের মালের নিরাপত্তা, এগুলো দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের সবার, কি বলেন ঠিক কিনা? ব্যাপকভাবে যেসব ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত, অনুভূত, সরকারের
এই পরিস্থিতিকে সরে জানমালের নিরাপত্তা দিয়ে জননিরাপত্তিত করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা, বরং আমাদের এইসব বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৎপরতা থেকে আমাদের নেওয়া উচিত। খুনির উস্কানিতে এখন অস্থির হয়ে উঠে ওই খুনির মাস্টার মাইন্ড সহ এই 15 যারা লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে, দুর্নীতি করেছে, চুরি করে পালিয়ে গিয়েছে, ট্রাইব্যুনালে তাদের বিচারের দাবিতে মুখর হওয়া উচিত। আমরা বলি নির্বাচন তো দিতে হবে, কিন্তু নির্বাচনের আগে নিরপেক্ষ, অবাধ, একটা ক্রেডিবল, একটা পার্লামেন্টারি, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ যে প্রশাসন প্রয়োজন। 15 বছর ধরে প্রশাসনে যে জঞ্জাল আছে, দলবাজ, দুর্নীতিবাজ, এইসব দোষরদেরকে ঝেঁটিয়ে প্রশাসনকে পরিচ্ছন্ন পরিষ্কার করতে হবে। এরা ক্ষমতায় থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না, হবে? অনেকে বলেন সংস্কার দরকার নাই। কেন দরকার নাই রে বাবা? 14, 18, 24-এ কি ভোট আপনারা দিতে পেরেছেন? সকালে ভোট দিতে রওনা দিয়েছেন, কিছু দূর গেলে আপনি দেখছেন কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ সব বাধা দিয়ে বলে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এই ভোট বাংলার মানুষ আর হতে দেবে না। নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, সাংবিধানের কিছু বিধিবিধান, এই সব রাষ্ট্রের কিছু অর্গান যা নির্বাচনী প্রক্রিয়ার সাথে ইনভলভ, এই সব ন্যূনতম সংস্কার আগে করতে হবে, পরিবর্তন করতে হবে, তাহলেই নিরপেক্ষ নির্বাচন হবে। আর নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধে এই সব আওয়ামী ফ্যাসিবাদী খুনি হত্যাকারীদের বিচার ট্রাইব্যুনালে দৃশ্যমান হতে হবে, তারপর নির্বাচন হবে। আমার প্রিয় নেত্রকোনাবাসী, তাই অরাজকতার পথ ছেড়ে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশের দিকে আমাদের সকলকে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে। আমরা সেই জনগণের মাঝে, জনগণকে নিয়ে শহীদদের রক্তের ঋণ দায় শোধ করার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিল, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশের 18 কোটি মানুষ যাকে এক নজর দেখার জন্য, যার মুখের কথা শোনার জন্য যেখানে তিনি যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসে ঝাঁপিয়ে পড়ছে তার বক্তব্য শোনার জন্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত করতে গেলে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম, তাদের মধ্যে কমন ইস্যুগুলোতে একটি জাতীয় ঐক্য তৈরি করে আবার নির্বাচনের লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন এই রাজনৈতিক সরকারকে সহযোগিতা করে আমাদের একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে। এখানে ফ্যাসিবাদের দোসর কারা, তাদের আচরণ, তাদের কথাবার্তা থেকে কিন্তু টের পাওয়া যায়। প্রশাসনে আমরা যখন যাই, সচিবালয়ে ডিসি, এসপি, ইউনো, থানার ওসি, এসআই, প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে এখন। ফলে এই প্রশাসনের সব জায়গাগুলো পরিষ্কার করুন। যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এক সাগরেই রক্ত গেল, হাজার হাজার জীবন গেল, 2 মাস 6 মাস আগে হলো কি পরে হলো, নির্বাচনের দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যদি 15 বছর অপেক্ষা করতে পেরে থাকি, তো 2 মাস 6 মাস আগে হবে কি পরে হবে, প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করে নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে, জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। আমরা তাড়াহুড়োর পক্ষে নই, কি বলেন ঠিক কিনা? আমরা ডক্টর প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, আপনি নির্বাচনের জন্য যে সম্ভাব্য একটা ডেডলাইন আইডিয়া দিয়েছেন, একবার আপনি বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হতে পারে, আবার বলেছেন যা কিছু ঘটেছে দল মতের ঊর্ধ্বে বিক্ষুব্ধ ছাত্র সমাজ হয়তো গণবিস্ফোরণের এই ক্ষোভের জায়গা থেকে তাদের বহিঃপ্রকাশ ঘটিয়ে, আমরা বলবো আপনারা শান্ত, আইন শৃঙ্খলা পরি, জনগণের মালের নিরাপত্তা, এগুলো দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের সবার, কি বলেন ঠিক কিনা? ব্যাপকভাবে যেসব ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। সরকারের এই পরিস্থিতিকে সরে
জানমালের নিরাপত্তা দিয়ে জননিরাপত্তিত করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা, বরং আমাদের এইসব বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৎপরতা থেকে আমাদের নেওয়া উচিত। খুনির উস্কানিতে এখন অস্থির হয়ে ওই খুনির মাস্টার মাইন্ড সহ এই 15 যারা লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে, দুর্নীতি করেছে, চুরি করে পালিয়ে গিয়েছে, ট্রাইব্যুনালে তাদের বিচারের দাবিতে মুখর হওয়া উচিত। আমরা বলি নির্বাচন তো দিতে হবে, কিন্তু নির্বাচনের আগে নিরপেক্ষ, অবাধ, একটা ক্রেডিবল, একটা পার্লামেন্টারি, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ যে প্রশাসন প্রয়োজন। 15 বছর ধরে প্রশাসনে যে জঞ্জাল আছে, দলবাজ, দুর্নীতিবাজ, এইসব দোষরদেরকে ঝেঁটিয়ে প্রশাসনকে পরিচ্ছন্ন পরিষ্কার করতে হবে। এরা ক্ষমতায় থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না, হবে? অনেকে বলেন সংস্কার দরকার নাই। কেন দরকার নাই রে বাবা? 14, 18, 24 কি ভোট আপনারা দিতে পেরেছেন? সকালে ভোট দিতে রওনা দিয়েছেন, কিছু দূর গেলে আপনি দেখছেন কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ সব বাধা দিয়ে বলে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এই ভোট বাংলার মানুষ আর হতে দেবে না। নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, সাংবিধানের কিছু বিধিবিধান, এই সব রাষ্ট্রের কিছু অর্গান যা নির্বাচনী প্রক্রিয়ার সাথে ইনভলভ, এই সব ন্যূনতম সংস্কার আগে করতে হবে, পরিবর্তন করতে হবে, তাহলেই নিরপেক্ষ নির্বাচন হবে। আর নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধে এই সব আওয়ামী ফ্যাসিবাদী খুনি হত্যাকারীদের বিচার ট্রাইব্যুনালে দৃশ্যমান হতে হবে, তারপর নির্বাচন হবে। আমার প্রিয় নেত্রকোনাবাসী, তাই অরাজকতার পথ ছেড়ে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশের দিকে আমাদের সকলকে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে। আমরা সেই জনগণের মাঝে, জনগণকে নিয়ে শহীদদের রক্তের ঋণ দায় শোধ করার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিল, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশের 18 কোটি মানুষ যাকে এক নজর দেখার জন্য, যার মুখের কথা শোনার জন্য যেখানে তিনি যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসে ঝাঁপিয়ে পড়ছে তার বক্তব্য শোনার জন্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত করতে গেলে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম, তাদের মধ্যে কমন ইস্যুগুলোতে একটি জাতীয় ঐক্য তৈরি করে আবার নির্বাচনের লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন এই রাজনৈতিক সরকারকে সহযোগিতা করে আমাদের একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে। এখানে ফ্যাসিবাদের দোসর কারা, তাদের আচরণ, তাদের কথাবার্তা থেকে কিন্তু টের পাওয়া যায়। প্রশাসনে আমরা যখন যাই, সচিবালয়ে ডিসি, এসপি, ইউনো, থানার ওসি, এসআই, প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে এখন। ফলে এই প্রশাসনের সব জায়গাগুলো পরিষ্কার করুন। যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এক সাগরেই রক্ত গেল, হাজার হাজার জীবন গেল, 2 মাস 6 মাস আগে হলো কি পরে হলো, নির্বাচনের দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যদি 15 বছর অপেক্ষা করতে পেরে থাকি, তো 2 মাস 6 মাস আগে হবে কি পরে হবে, প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করে নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে, জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। আমরা তাড়াহুড়োর পক্ষে নই, কি বলেন ঠিক কিনা? আমরা ডক্টর প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, আপনি নির্বাচনের জন্য যে সম্ভাব্য একটা ডেডলাইন আইডিয়া দিয়েছেন, একবার আপনি বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হতে পারে, আবার বলেছেন সেই নির্বাচনে জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করবে। যদি অন্তর্বর্তীকালীন যে অবাধ, নিরপেক্ষ, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশনের কেউ বাধা তৈরি করে, নতুন নতুন উস্কানি দিয়ে দেশকে অস্থির করতে চায়, বুঝতে হবে ইলেকশনকে বিলম্বিত চেষ্টা করছে। এরা আমাদের দেশের ছাত্র জনতার রক্তের সাথে কিন্তু সম্মান পাচ্ছে না। এদের অসৎ উদ্দেশ্য,
এই জন্য আমরা কাকে বলছি, ভগবান আপনার সঙ্গে আছে। দেশকে আপনি শান্ত রাখুন। আপনার উপদেষ্টাতে যারা আছে, আমরা জানি তারা জ্ঞানমান, রাজনীতি আপনারা করেন না, কিন্তু আপনাদের অনেক সিদ্ধান্ত, অনেক পলিসি রাজনীতিকে কিন্তু প্রভাবিত করে। এই দেশেরই মানুষ এখানেই বড় হয়েছেন। এই স্বাধীনতার 53 বছর ধরে কারা সরকার চালিয়েছে, দেশ চালিয়েছে, কাদের আচরণ, কাদের চরিত্র কি, কারা যোগ্য অযোগ্য, কারা দলবাজ, দুর্নীতিবাজ, কারা চাঁদাবাজ, সকলরা কিন্তু চেনেন। মানে আপনি ভয় পাওয়ার কিছু নেই। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি সামনের দিকে এগিয়ে আসবেন এবং জামাত ইসলামীর সংগ্রামী আমির বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, সেই নতুন বাংলাদেশ গড়ার যে ডাক দিয়েছে, সেই বাংলাদেশ গড়ার জন্য নেত্রকোনাবাসীকে এগিয়ে আসতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? সেই নতুন বাংলাদেশ কোন বাংলাদেশ? যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো অভাব হবে না। যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, মজলুমের পক্ষে সরকার থাকবে, খাদ্যের অভাব থাকবে না, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের আকুতি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা দিয়েছেন, একটা ওয়েলফেয়ার স্টেট, যেখানে সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, সাম্য, সুবিচার থাকবে, ন্যায় বিচার, সেই ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হচ্ছে আমাদের এই নতুন বাংলাদেশের স্বপ্ন। আমাদের সন্তানেরা বিপ্লবের সময় স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। মনে আছে আপনাদের? জাস্টিস মানে সুবিচার, ন্যায় বিচার। এই জাস্টিস কোন মানুষের গড়া আইনে সুবিচার কায়েম হতে পারে না। মানুষের তৈরি করা মতবাদে মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, নফস দ্বারা তাড়িত হতে পারে, লোভ ভয়ে মানুষ এক পক্ষে যেতে পারে, স্বার্থ চিন্তা করতে পারে, কিন্তু সুবিচার হতে পারে একমাত্র আসমান থেকে নাজিল হওয়া ওহীর মাধ্যমে নির্মূল। সূরা হাদীদের মধ্যে বলছেন, আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি আরসালনা মাআহুম মিজান লিয়াকুমা আন-নাস ওয়া আনজালনা আল-হাক্কা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। সূরা হাদীদের 24-25 পড়ে দেখবেন, আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি রাসূল পাঠিয়েছি, বাইয়িনা বাসির মিজান দিয়েছি, লিয়াকুমা নাসু বিল মনে হচ্ছে সবিশ্ব মানবতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম, বর্ণ, জাতি, হোল ম্যানকাইন্ড, হিউম্যানিটিকে ইসলামের সুবিচার, জাস্টিস, কোরআন শরীফে কিসের যে তাফসীর করা হয়েছে, সব মানুষের হক, যার হক সে পাবে, এটার নাম সুবিচার। এটা হচ্ছে কিস, হিউম্যান নাস কিস, সমস্ত মানব জাতি যেন শারীর উপরে থাকতে পারে, হতে পারে। এই জন্যই রাসূল এসেছে, বাইয়িনা এসেছে, মিজান এসেছে, ওয়ানজালনাল হাদীদ, এবং একটা রাষ্ট্র শক্তির উপকর্তে হাদীদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এবং মানবতার কল্যাণ এবং সুশাসনের জন্য এই সুবিচারের ব্যবস্থা আল্লাহ তাআলা কায়েম করতে বলেছেন। ফলে সুবিচার মানুষের আইন দ্বারা হবে না, সুবিচার হবে নির্ভুল জ্ঞানের উৎস আল্লাহর কালামের ভিত্তিতে সুবিচার কায়েম হবে। আমার জামাত ইসলামী সুবিচার বরকতের বাংলাদেশ করতে চায়। 5 আগস্টের বিপ্লবের পর আমাদের সেই নতুন কল্যাণ রাষ্ট্র গঠনের পথ সন্তানরা খুলে দিয়েছে। এখন সেই নতুন বাংলাদেশের পথে আমাদের অভিযাত্রা, সেই বাংলাদেশ আমাদের করতে হবে। সেই রাষ্ট্রে ভাত, কাপড়, বাসস্থানের অভাব হবে না। আল্লাহর নবী বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা। সকলকে কাজ দাও, পড়তে দাও। যার কাজ দিতে পারবে না, বেকার থাকবে, প্রত্যেক বেকার ভাতা দিতে হবে। এটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের পথ, এটা দিতে হবে। সেই রাষ্ট্রই হচ্ছে কল্যাণ রাষ্ট্র। আল্লাহ তাআলা কোরআন মজিদ সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে জবাবদিহির ভয় করে যদি রাষ্ট্র গঠন করতে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি সেই জাতির জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই জাতির জন্য, সেই জনপদের জন্য আমি খুলে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফলে আমরা সেই বরকতের বাংলাদেশ চাই, যে বরকতের বাংলাদেশে আসমান থেকে এবং জমিন থেকে বরকত উত্থিত হবে। শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান,
তারা তাদের দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করবে, আল্লাহর জবাবদিহিকে ভয় করবে, তাহলে আর কোনো অন্যায় থাকবে না। এটাই হচ্ছে ইসলামী কল্যাণ রাষ্ট্র। আমরা সেই কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য জাতীয় ঐক্যের পথে হিন্দুদেরকে আহ্বান জানাই। কারণ অনেকে অপপ্রচার করে ইসলামের কল্যাণ রাষ্ট্র হলে হিন্দু ভাইদের মধ্যে অসুবিধা হবে না। আমি হিন্দু ভাই যারা এখানে আছেন তাদের শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, বিদায় হজের ভাষণে মহানবী তার রাষ্ট্র শাসনে হিন্দু এবং অমুসলিম সব ধর্মাবলম্বীদের এক সাম্য অধিকারের তিনি বাণী শুনিয়ে গিয়েছেন। মুসলিম রাষ্ট্র শাসকের অধীনে সব ধর্ম বর্ণের লোকেরা যারা থাকবে, আল্লাহ নবী বলেছেন তারা হচ্ছে মুসলিম শাসকের এবং মুসলমানদের জন্য আমানত স্বরূপ। সাংবিধানিক রাজনৈতিক সমস্ত অধিকার মুসলমান যা ভোগ করবে, ওই রাষ্ট্রের সমস্ত ধর্মের লোকেরাও সেই একই অধিকার ভোগ করবে। অনেকে বলে ইসলামী সমাজ হলে তোমরা ধর্ম পালন করতে পারবা না, পুজো করতে পারবা না, মুসলমান হইতে হবে না। মিথ্যা ইসলামের বিরুদ্ধে। তার ধর্ম তার কাছেই। তিনি ইসলামের রাজনৈতিক নৈতিক শাসন ব্যবস্থার যে কল্যাণ, সূর্যের আমন সবাইকে আলো দেয়, আল্লাহর বাতাস যেমন সবাইকে বাতাস দেয়, আল্লাহর কোরআনের বিধান সবাইকে শান্তির বিধান দেবে। অর্থনৈতিক রাজনৈতিক বিধান সব মানুষের শান্তি নিরাপত্তার বিধান। আপনি আপনার ধর্ম পালন করে ইসলামের রাজনৈতিক অর্থনৈতিক সুবিধা গ্রহণ করবেন। সেজন্য একটি ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের বিধান, ইসলামের যে সৌন্দর্য, ইসলামী শাসন, খেলাফতের যে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন। আপনারা কি এই বাংলাদেশ গড়তে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, এই নেত্রকোনা আমাদের প্রিয় একটি জেলা, অনেক অনুন্নত। আমি আসার পথে দেখলাম, আমার সৌভাগ্য আজকে যেমন নেত্রকোনার ইতিহাসে প্রথম বড় কর্মী সম্মেলন, তেমনি আমার জীবনে আমি প্রথম আজকে নেত্রকোনায় আসলাম। এটা আমার জন্য বিরাট সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখলাম রাস্তাঘাটগুলো প্রশস্ত নয়, ছোট ছোট। একটা ডিস্ট্রিক্ট রোডের হাইওয়ে গুলো বড় হওয়া উচিত। এটা একটা পর্যটন জেলা, হাজার হাজার পর্যটক এখানে আসে। সেখানকার রাস্তাঘাট বড় হওয়া দরকার, মহাসড়কের মতো হওয়া দরকার। এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতির হারটা খুব স্রোত ধীরে চলছে। এগুলোকে উন্নয়ন অগ্রগতির জন্য অন্যান্য বড় বড় জেলার উন্নয়নের সাথে নেত্রকোনার মানবাধিকারের ক্ষেত্রে সাম্য সমতা রক্ষা করতে, এখানে কোনো অবঞ্চনা আমাদের চলবে না। আমি আপনার কাছে তাই বলতে চাই, আসুন আমাদের শহীদদের রক্তের ঋণ শোধার জন্য আজকের এই নেত্রকোনার ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমার ভাই ও বোনেরা যারা হাজির হয়েছেন, আজকে থেকে আমরা শপথ করব, আগামী নির্বাচন আমরা নিরপেক্ষ এবং অবাধ করার জন্য সরকারকে সাহায্য করব। এই নেত্রকোনা জেলায় 5টি নির্বাচনী জাতীয় নির্বাচনের আসন আছে। জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছি। নেত্রকোনার 5টি আসনের জন্য আমাদের প্রান্তি চূড়ান্ত হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রচেষ্টা চলছে। ইসলামী দলগুলোর মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে মতপার্থক্য জায়গায় রেখে মুসলিম উম্মার কমন ইস্যুতে আসনগুলোতে একটা নির্বাচনী ঐক্যের পরিবেশ তৈরি করে ঐক্যবদ্ধ নির্বাচনে এবার আমরা মুসলিম উম্মার আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই। সেই ঐক্যের স্বার্থে আমাদের আমির জামাত বলেছেন, জামাত ইসলামকে যদি কোনো ছাড় দিতে হয়, কোনো আসন ছাড়তে হয়, আমাদের নিজেদের মতো কোনো আসন ছেড়েও যদি ইসলামী দলের ঐক্য কায়েম করতে হয়, জামাত তার জন্য প্রস্তুত আছে। ফলে আমরা সব আসনে প্রস্তুতি যেমন নিচ্ছি, তেমনি ঐক্যের প্রয়োজনে জামাত যে কোনো ছাড় দিতেও প্রস্তুত আছে। কথা আমার বুঝতে পেরেছেন আপনারা? সেই জন্য ইসলামী দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে আমরা ছিলাম, সেই সব রাজনৈতিক দলের যে কোনো গ্রহণযোগ্য ঐক্যের পরিবেশ তৈরি হলে একটি ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে চির বিদায় জানাতে চাই। আসুন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। 1টার সময়, আজানের সময়, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। দূর দূরান্ত থেকে এই সকালবেলা অনেক জায়গায় সামিয়ানা নাই, রোদে কষ্ট করে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন। মা বোনেরা পাশের কলেজের মাঠে আছেন। আপনাদের মাধ্যমে আপনাদের প্রত্যেকের পরিবারের কাছে আমাদের জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে সালাম এবং দোয়ার দরখাস্ত রইল। নেত্রকোনার এই সংগঠন আজকে যে জাগরণ তৈরি করেছে, এখান থেকে ভিত্তি করে ঘরে ঘরে জনগণকে কল্যাণ রাষ্ট্রের পক্ষে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ করার জিহাদ এখন থেকে শুরু হলো। সবাই রাজি আছেন? মহান আল্লাহ তাআলার কাছে আমাদের
দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ কামনা করে এই সম্মেলনের সফলতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি